এগুলা রিফ্লেকশন নাই কেন বা এটার ডকুমেন্ট কোথায়? আমার মনে হয় যে এই ডকুমেন্টের যে উৎস সেটা একমাত্র উৎস হইতে পারে যে ওই সংস্কার কমিশনের রিপোর্ট। আপনারা জানেন যে শুরুতে হচ্ছে কিছু সংস্কার কমিশন গঠন করা হইল, তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছিল এবং আরো কয়েকটা ছিল। এই সংবিধান সংস্কার কমিশনের উপরই এবং সংবিধান সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, তারপর হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ইত্যাদি ইত্যাদি, এই কমিশনগুলার যে প্রধানেরা তাদেরকে নিয়েই কিন্তু ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। আপনারা যদি খেয়াল রাখেন যে আলী রিয়াজ সাহেব উনি সংবিধান সংস্কার কমিশনে ছিলেন, বদিউল আলম মজুমদার, তারপর ইফতেখারুজ্জামান ইত্যাদি, এদের নিয়ে ঐকমত্য কমিশনের আলাপ হয়েছিল। এরপরে আপনারা খেয়াল করবেন যে এরপরে হচ্ছে 6টা সংস্কার কমিশন গঠিত হয়েছে। তার মধ্যে আছে কি? তার মধ্যে আছে নারী বিষয়ক সংস্কার কমিশন, তার মধ্যে আছে হচ্ছে গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশন, তার মধ্যে আছে হচ্ছে স্থানীয় সরকার কমিশন, তার মধ্যে আছে শ্রম সংস্কার কমিশন ইত্যাদি ইত্যাদি। দেখেন যে এই প্রথম যে সংস্কার কমিশনগুলো হলো ওই সংস্কার কমিশনগুলো নিয়ে ঐকমত্য কমিশন গঠন করা হলো এবং ওই সংস্কার কমিশনগুলোর আলাপই ওই ইয়ার মধ্যে ঘুরপাক খাইল খালি। ওই ঐকমত্য কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলোর আলাপ, সেখানে শুধুমাত্র ওই শুরুর দিকের ওই সংস্কার কমিশনগুলোর যে প্রস্তাবনা সেগুলো নিয়ে তারা তর্ক বিতর্ক করবে। তারপরে আমরা যেটা দেখলাম যে এই যে নারী সংস্কার কমিশনটা সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশন জাস্ট তাদের রিপোর্টটা যখন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করলো এবং সেই কমিশনের রিপোর্টের বিভিন্ন আলাপ, বিভিন্ন প্রস্তাব যখন সামনে আসলো, তারা ব্যাপক মানে যে বাংলাদেশের যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বা উগ্র রক্ষণশীল গোষ্ঠী তাদের একটা ব্যাপক আক্রমণের মুখোমুখি হলেন। এবং আপনারা জানেন যে ওই সংস্কার কমিশনের যিনি প্রধান, তার কুশপুত্তলিকা পোড়ানো, তাকে মানে খুব জঘন্যভাবে স্লাটশেম করা এবং আরো বিভিন্ন ব্যাপারটা ঘটে লাগলো। আপনারা যদি উনার দেখেন, শিরিন পারভীন হক, উনার যদি হিস্ট্রি দেখেন, উনার প্রধান হিস্ট্রি হচ্ছে যে উনি কিন্তু বাংলাদেশের মানে লিডিং নারী অধিকার কর্মীদের এক। বাংলাদেশ 1971 সালে বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ হইল, তারপরে 1971, 1972 এই সময় রাইটস গ্রুপ তৈরি হতে থাকতো। মানে সব দেশেই যেটা থাকে যে নারী অধিকার বিষয়ে একটা গ্রুপ থাকে, শ্রম অধিকার বিষয়ে গ্রুপ থাকে। প্রথম যে নারী অধিকার গ্রুপটা হয়েছিল সেটা হয়েছিল যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আন্ডারে, সেটা হচ্ছে যে মহিলা পরিষদ। ওটার ওরা এখনো আছেন, মালিকা বেগম সম্ভবত ওনার প্রধান নাম। তারপরে 80-র দিকে এই শিরিন পারভীন হকদের প্রতিষ্ঠান নারী বিষয় নারী অধিকার যে আন্দোলনটা ওইটা গড়ে উঠেছে। তো ওনারা দীর্ঘ সময় ধরে ওনারা কিন্তু জাস্ট এই যে ধরেন এখন তো প্রচুর মানুষ নারী অধিকার বিষয়ে লেখালেখি করে বা নারী বিষয়ে কথা বলে, এ ধরনের লোক না, কিন্তু ওনারা রীতিমতো মানে মাঠে কাজ করে, রাস্তায় কাজ করে, মানুষ নারীদের সাথে কথাবার্তা শুনে কাজ করা, তাদের রাইটস নিয়ে সোচ্চার হওয়া, বিভিন্ন পরিসরে যাওয়া, এই ধরনের লোক ওনারা। তো এই রকম একজন মানুষ, তারা যখন একটা সংস্কার কমিশন প্রস্তাব করলেন, সেই সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে অত্যন্ত কুৎসিত ভাষায় আলাপ করা, কুৎসিত ভাষায় একটা আলাপ হইলো। আরেকটা আলাপ শুরু হইলো যে এরা মানে এই নারীরা হচ্ছে শুধুমাত্র আরবান এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন, এরা সব নারীদের প্রতিনিধিত্ব করেন না, এরা কেন হচ্ছে যে অমুক অমুক নারী সংগঠনের সাথে বসেন নাই ইত্যাদি আলাপ করে এই নারী সংস্কার কমিশন যেটা, এটাকে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করা। এবং আপনারা যদি ওই শিরিন পারভীন হকের সাক্ষাৎকার দেখেন, উনি পরে আরো অনেকগুলো আলাপ করছেন। উনি সবচেয়ে বেশি যেটা আক্ষেপ করতেন সেটা হচ্ছে যে অন্য সব সংস্কার কমিশন নিয়ে সরকারের যে প্রেস সচিব, তারা যে পরিমাণ সোচ্চার ছিলেন, তারা যে পরিমাণে কথা বলছেন যে না এইটা করলে আগে যে এটা খারাপ হয়েছিল এটা হবে না, যে না প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্য, এটা হইলে রাষ্ট্রপতি জাস্ট একজন সাইন করার লোক হিসেবে বসে থাকবেন। এটা নিয়ে আপনারা সবসময় দেখছেন যে তার ফেসবুকে ওই শফিকুল আলম খুবই সোচ্চার, বা গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক পেজ, ওখান থেকে তারা আপডেট দিচ্ছেন। কিন্তু নারী সংস্কার কমিশন যখন এই ধরনের আক্রমণের মুখে পড়লো, তারা কমপ্লিটলি চুপ হয়ে গেলেন। এবং নারী সংস্কার কমিশনের রিপোর্ট যে ঐকমত্য কমিশনে গেল না, এইটা যেরকম বিস্ময়কর, তার সাথে সাথে আরো বিস্ময়কর যে এই শ্রম অধিকার কমিশন, তারপরে আমাদের স্থানীয় সরকারের যে কমিশন, গণমাধ্যম কমিশন, এই সবগুলো রিপোর্ট হইলো, কিন্তু এই একটা রিপোর্টও ঐকমত্য কমিশনের কোনো আলাপে ঢুকে নেই। এগুলো জাস্ট একটা মানে এগুলো একটা আর্কাইভাল ভ্যালু আছে, এছাড়া এগুলা কমপ্লিটলি ইউজলেস। তো এইটা কেন হলো, এটা আপনারা মানে ইন্টারেস্টিং যে আপনি দেখেন যে আমরা এতক্ষণ যে জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম, এই অধ্যায় এবং আনিয়াপুর আলোচনায় যেগুলো উঠে আসে, সেগুলো কিন্তু সবই মানে আমি যদি খুব সুগার কোট না করে বলি, সেটা হচ্ছে যে পার্টিকুলার ক্ষমতার ভাগ বাটোয়ারা পাওয়ার বিভিন্ন উপায়। সেটা হচ্ছে যে কে কত বছর ক্ষমতায় থাকবে,
তারপর সংসদ যখন গঠন হবে সেই সংসদে যে বিভিন্ন কমিটি তৈরি হবে, এই কমিটির প্রধান কে হবে, এখানে বিরোধী দলের কতটুকু স্টেক থাকবে। তারপর জরুরি অবস্থা জারি করতে হলে আগে হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মিলে এটা করতে পারতো, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বললে। আর সমস্যা যেটা ছিল যে রাষ্ট্রপতি তো আসলে ওই দলেরই একজন লোক হিসেবে নির্বাচিত হয়েছেন, ফলে রাষ্ট্রপতি জাস্ট নামে মাত্র। কিন্তু এখন এটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতাকেও লাগবে, উপদেষ্টাকেও লাগবে। এগুলো খুব মানে একেবারে খারাপ আমি বলতেছি না, কিন্তু এইগুলা দিন শেষে রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা কার হাতে থাকবে, কার হাতে মানে কনসেন্ট্রেটেড হবে, সে একজনের হাতে কনসেন্ট্রেট হবে নাকি সবার মধ্যে থাকবে, এই মূলত এই বিষয়ক ব্যাপার। আমার আপনার ডেইলি লাইফে যে জিনিসগুলো আমাদের ইফেক্ট করে সেইটা নিয়ে যেসব আলাপ হয়েছিল সেইগুলা কিন্তু আসছিল এই যে শ্রম সংস্কার কমিশন, নারী সংস্কার। আর এমন যে আলাপটা করছিলেন যে ওই সম্পত্তির উত্তরাধিকারের যে বিষয়টা, এটা কিন্তু নারী সংস্কার কমিশনের সবচেয়ে হিটেড বা ডিবেটেড একটা বিষয়। কিন্তু নারী সংস্কার কমিশন কিন্তু আরো 200 সংস্কার প্রস্তাব দিচ্ছে। তার 100 সংস্কার প্রস্তাব বা 50টা সংস্কার প্রস্তাবও যদি বাস্তবায়িত হইতো সেটাও একটা আগানো হতো। কিন্তু আমরা যেটা করলাম যে আমরা ওই একটা বা দুইটা কোটানকোট বিতর্কিত আলাপের মধ্যে বেশি আটকে গেলাম এবং ওই জিনিসটাকে একদম মানে সেট অ্যাসাইড করে গেলাম, পাশে সরিয়ে রাখলাম যে ওইটা আমি আর আলাপ করবো, কার্পেটের নিচে ঢুকে রাখলাম। এবং সরকার এই ব্যাপারে খুবই মানে আমি বলবো ষড়যন্ত্রমূলকভাবে একটা নীরবতা পালন করবে, যে তাকে যাতে এইটা নিয়ে বদার, সে যেন একদমই এটা নিয়ে বদার না, যে তার এটা তার ব্যাপার। দেখেন আমরা যখন সংস্কারে এই সরকারের একটা এজেন্ডা হচ্ছে সংস্কার, এই সরকারের একটা এজেন্ডা হচ্ছে জুলাই সনদ। আমরা এই সরকারের যাই বিবেচনা করি, যাই মূল্যায়ন করি, আমাদের এটার মানে কুষ্টি পাথরটা হচ্ছে যে এই আমাদের অভ্যুত্থানের যে নাম বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য নিরসনে সরকারের একটা পদক্ষেপ কতটুকু ইফেক্টিভ। আমি সবসময় এটা দিয়ে বিচার করব যে এই বৈষম্য নিরসনে তার ভূমিকা কি, ওই পদক্ষেপটা কতটুকু কাজে লাগবে। যদি কাজে না লাগে তাহলে আমি এইটাকে অতিরিক্ত মনে করবো, যে এটা এই সরকারের করার কথা ছিল না, সে বেশি বেশি করতেছে। তো আপনি দেখেন যে মানে বাংলাদেশের এই মুহূর্তে বৈষম্যের শিকার কারা। অর্থনৈতিকভাবে বৈষম্যের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে যে কৃষক, সেটা হচ্ছে শ্রমিক। তারপর সামাজিকভাবে বিভিন্ন গ্রুপ আছে, সেটা হচ্ছে নারী। তারপর ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, এদের সামাজিক সমস্যা আছে। তো এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আপনার বেশি যে জিনিসগুলো কাজে লাগতো তার একটাও ওই ঐকমত্য কমিশনের আলাপের মধ্যে নাই। সেগুলো হচ্ছে ওই জিনিসগুলো যেই সংস্কার কমিশনগুলোকে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যেও অনেক কিছু আসেনি, কিন্তু যতটুকু আসছে সেইটুকুও বাদ দেওয়া হয়েছে। তো এই জায়গায় আবার মানে জুলাই সনদটা ফ্রাস্ট্রেটিং এই কারণে যে সে এই আমাদের যে মৌলিক সমস্যাগুলো, যেটা আসলে সব আমলে একই রকম ছিল। আপনি দেখেন যে নারী নির্যাতনের যে ঘটনা, এটা কি আওয়ামী লীগ আমলে কোনো বিশেষভাবে পরিবর্তিত হয়েছে? হয় নাই। মানে আওয়ামী লীগ আমলে মানে নারীদের যে সমস্যা ছিল, নারীরা ভালনারেবল, এটা ছিল। আমরা দেখছি যে ছাত্রলীগের যে নেতাকর্মী, মানে একদম লোকাল নেতাকর্মী, সেও হচ্ছে একদম রেকলেস হয়ে উঠতো, যে সে জানে যে সে যদি কাউকে হ্যারাস করে, সে যদি কাউকে উত্তক্ত করে, তার যদি রেপের কেস থাকে, তাইলে এটা কোনো ব্যাপার না, সে যে কোনো মুহূর্তে এটা তুলে দিতে পারে। বা তাকে যদি কোনো পুলিশ ধরতে আসে, সেই পুলিশেরই চাকরি করবে। এই জিনিসটা ছাত্রলীগের মানে আওয়ামী লীগের সময় ছাত্রলীগের অধিকারে ছিল, ছাত্র দলের ছিল হয়তো বিএনপির সময়, অন্য সময় অন্য কারণ। তো এই সামাজিক সমস্যাগুলো বা এই নারী বিষয়ক যে সমস্যা, শ্রম বিষয়ক যে সমস্যা, এটা আমাদের রাষ্ট্র কাঠামোর বা আমাদের সিস্টেমের, আমাদের পলিসির এক গভীর একটা সমস্যা। এইটা শুধু বিভিন্ন দল মিলে আমি ঠিক করলাম এইভাবে হবে না। এটা আপনি দেখেন যে আমাদের যে কর ব্যবস্থা, এই কর ব্যবস্থা নিয়ে একটা অর্থনীতি সংস্কার কমিশনে দিয়েছিল যে এটা মানে প্রগ্রেসিভ হারে ধনীদের উপর করের ব্যাপারটা বাড়াইতে হবে। মানে যে কম, যার আয় কম, সেই কম আয়ের উপর আপনি যদি বেশি ট্যাক্স দেন, তাইলে তো এটা সমান ব্যাপার হবে না। যেটা হবে যে ওই যে ধনী সে আরো ধনী হতে থাকবে, যে গরিব সে আরো গরিব হতে থাকবে। এই বিষয়ের ব্যাপারটা বা এই যে সংস্কার প্রস্তাব, এটা যেমন ওখানে নাই, তেমন একদম যে কোর বিষয়টা নিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইল বা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেটা হচ্ছে যে আমাদের বেকারত্ব বা বেকার সমস্যা, চাকরির সমস্যা, এইটা নিয়ে কি আমাদের নতুন কর্মসংস্থান কিভাবে তৈরি হবে, এটার জন্য কিন্তু আমরা দেখেন আপনার অর্থনৈতিক পলিসির চেঞ্জ লাগবে। আপনার অর্থনৈতিক পলিসি যদি হয় বৈদেশিক বিনিয়োগ নির্ভর, আপনার অর্থনৈতিক পলিসি হচ্ছে আপনার দেশের যে সম্পদ আছে, এই সম্পদকে আপনি বিশ্ববাজারে হচ্ছে দেখাবেন যে আসো আমার এখানে আসলে তোমাকে সবচেয়ে কম হার্ডেলের মধ্যে পড়তে হবে, তোমাকে সবচেয়ে চিপ লেবার আমি দিব, এই চিপ লেবার দিয়ে তুমি আমার সম্পদ, আমার শ্রমশক্তি ব্যবহার করে তুমি এখান থেকে মুনাফা করে নিয়ে যেতে পারবে, আর কিছু অংশ আমাদের। আমাদের ইকোনমিক পলিসি মোটা দাগে এর মধ্যেই আটকে আছে।
সুতরাং আপনি যদি ওই ধনী গরিবের সমস্যা, তারপরে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে প্রক্রিয়া, এইটাকে ত্বরান্বিত করছেন, তাহলে কিন্তু আপনাকে হাত দিতে হবে ওই অর্থনৈতিক পলিসিতে। আপনি যদি ওই নারী সমস্যার সমাধান করতে চান, তখন আপনাকে ওই যে সম্পত্তির আইনে হাত দিতে হবে। আপনি যদি ওই সংখ্যালঘুর নিরাপত্তাহীনতা বা জাতিগত যে সংখ্যালঘু, পাহাড়ি যে জনগোষ্ঠী, তার যে নিরাপত্তাহীনতা, তাহলে আপনার হাত দিতে হবে ওই পাহাড়ের যে সম্পত্তির আইন বা পাহাড়ের একজন মানুষের শিক্ষার যে অধিকার, নিজের ভাষায় কথা বলার অধিকার, সেই সব জায়গায়। এই কোর জায়গাগুলো আমরা বারবার মিস করে গেলাম, বা আমাদের সামনে কিছু সময়ের জন্য আনা হলো, তারপর সরাই নিয়ে যাওয়া হলো। দিন শেষে আমাদের সামনে থাকলো যে জিনিসটা, সেটা হচ্ছে ওই আমাদের যে এলিট রাজনৈতিক দলগুলো, এলিট এই অর্থে যে তারা জনবিচ্ছিন্ন, ওই অর্থে যে মানে তারা ভোট ছাড়া তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক থাকে না। জনগণের সাথে অন্য সময় তার সম্পর্ক থাকে চাঁদাবাজি, অন্য সময় সম্পর্ক থাকে শোষণের, মারামারি ইত্যাদি। তো দিন শেষে এটা আমাদের হয়ে দাঁড়াইলো যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য, তারা কতটুকু ক্ষমতা পাবে, বিরোধী দল কতটুকু ক্ষমতা পাবে, তৃতীয় একটা দল কতটুকু ক্ষমতা পাবে, এর মধ্যে আমরা আটকাই গেলাম। এবং এর মধ্যে আমাদের বিরাট ইন্টেলিজেন্সিয়া, আমাদের জুলাইয়ের পরের যে বুদ্ধিজীবী সমাজ, তারা তাদের শ্রম, তাদের মেধা ব্যয় করতে থাকলেন এবং এইটা নিয়ে আমাদের ব্যস্ত থাকলেন। কিন্তু আমাদের যে কোর সমস্যা, যেগুলো কখনোই মানে কোনো সরকারের আমলেই সমাধান হয়নি। ধরেন আওয়ামী লীগ সরকারের আমলেও আওয়ামী লীগ সুন্দরবনকে ভারতের হাতে তুলে দিয়েছে, মানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে তারা ওইটা উন্মুক্ত করেছে, যে বিদ্যুৎ কোম্পানি ভারতে কাজ করতে পারে নাই তাকে বাংলাদেশ এখানে বিদ্যুৎ কেন্দ্র করার সুযোগ দিচ্ছে। তারপর আপনি ইয়ের ক্ষেত্রে দেখেন যে বিএনপি যখন 2001 সালে ক্ষমতায় আসলো, তখন হচ্ছে যে গ্যাস নিয়ে একটা ইয়ে ছিল যে বাংলাদেশের গ্যাস ভারতকে দেয়া হবে কিনা। তখন শেখ হাসিনা যখন হেরে গেছিল, তখন বলছিল যে আমি গ্যাস দিব না বলে আমাকে হারাই দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে তখন বিএনপি তখন প্রো ইন্ডিয়া একটা স্ট্যান্স ছিল। আপনি ওই ফুলবাড়ির আন্দোলনের কথা যদি আপনার শুনে থাকেন, তাহলে দেখবেন যে এখন যে মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, উনি তখন ছিলেন প্রধানমন্ত্রীর হচ্ছে এনার্জি অ্যাডভাইজার। উনি টাটার কোম্পানি কেন ফুলবাড়িতে হইতে হবে, তেল উত্তোলন কেন করতে হবে, এটা নিয়ে প্রচুর আর্গুমেন্ট করতেছে। সুতরাং ওই যে বিদেশ নির্ভর অর্থনৈতিক পলিসি, আপনার শোষণমুখী অর্থনৈতিক পলিসি, আপনার মানে সংখ্যাগুরুর যে আধিপত্যবাদী যে সামাজিক সম্পর্ক, এই জায়গাগুলো কমপ্লিটলি আনটাচ হয়ে গেল সব জায়গায়। এবং আমরা কেউ, আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আলাপগুলোকে এমনভাবে সেট করলেন যেন এই রাজনৈতিক ক্ষমতার যে পালাবদল বা রাজনৈতিক ক্ষমতার যে এই যে কে বেশি পাবে কে কম পাবে, এই সমস্যাটাই জানি আমাদের মুখ্য। এবং এই সমস্যার সমাধান আমরা না করতে পারলে দেশ চূড়ান্ত রসাতলে। আমার আলোচনার সামানি হচ্ছে এইটা, যে আমরা আমাদের মূল সমস্যা, একদম স্ট্রাকচারাল সমস্যা, এই সমস্যাগুলো থেকে অনেকটা দূরে, যে আমাদের দূরের ক্ষমতা কাঠামোর যে সমস্যা, এলিটদের যে সমস্যা, সেই সমস্যাটাকে আমরা আমাদের সমস্যা মনে করে আমরা এতদিন তর্ক করে গেলাম আমাদের শ্রম ব্যয়। আমরা এইখান থেকে আমরা যখন মানে আমাদের মনোযোগটা সরাই অ্যাকচুয়াল যে সমস্যা, আমাদের অর্থনৈতিক পলিসির সমস্যা, আমাদের উৎপাদন সম্পর্ক কি হবে সেই সমস্যা, আমাদের রাজনৈতিক দলগুলো কি ধনীর টাকায় চলবে নাকি জনগণের টাকায় চলবে, এই চিন্তা আমরা যখন করতে পারবো, এইগুলাকে যখন আমরা আমাদের বিভিন্ন পলিসি টক, বিভিন্ন আলাপ এইখানে মূল বিষয় করতে পারবো এবং রাজনৈতিক দলগুলোকে অ্যাকাউন্টেবল করতে পারবো, আমার মনে হয় ওইটা ছাড়া শুধুমাত্র এই ধরনের কিছু সুন্দর কথাবার্তা এবং সুন্দর সনদ এবং আইন দিয়ে এটা রাষ্ট্রের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা একটা ফাঁকিবাদী।